কলকাতা পৌরসভার বর্ষার আগে যে অধিবেশন হয় সেই অধিবেশনে তৃণমূলের বিরুদ্ধে এবারের লড়াইয়ে বিজেপির কাউন্সিলর মীনা দেবী পুরোহিতকে একাধিকবার দেখা গিয়েছে তৃণমূলকে নিশানা করতে। এবারেও তার ব্যতিক্রম হলো না। এবারেও তিনি সরাসরি নিশানা করলেন তৃণমূলকে। কি বললেন তিনি শোনাবো। ডাক্তার ডাক্তার কম পাই না, ডাক্তারের কোয়ালিটি খারাপ, উদ্ভিদিকা কোনোদিন আসেই না বিশ্ববিদ্যালয়। हम इसको जांच कर लेते हैं, मैं इसको जांच सब पढ़ने ना देखिए, कलकत्ता साफ है, कलकत्ता सुंदर है, ये हम लोग का सबका प्रयास है। छोटा ही क्वेश्चन है लेकिन उसके बावजूद जो लाना पड़ा, क्योंकि दुर्गा पूजा सब लोग बोल रहे हैं बट नहीं देता, गाड़ी बैठने नहीं देता, 100 दिन का काम करने वालों को कभी गाड़ी नहीं हम देखते बहुत कम हैं, छोटा छोटा बड़ा बड़ा गली मैं देखिए सीधा मत মীনা দেবীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তব্যে পাল্টা অসীম ঘোষ কি বললেন শোনাবো। এবং এই সভা সম্মানিত সদস্য সম্মানীয় শ্রীমতী মীনা দেবী একটি প্রশ্ন উত্থাপন করেছেন। 22 ফেব্রুয়ারির অধীনে সিআইটি কমিটি করে এনএসএস প্রকল্পের অন্তর্গত যে এক্সিডেন্ট হওয়ার কথা ছিল তার গঠনগত কাজ কমিটির শুরু হবে তা জানিয়েছে। বক্তব্য জানান যে 22 ফেব্রুয়ারি সম্মানীয় প্রধানমন্ত্রী মীনা দেবী জানান যে 22 ফেব্রুয়ারির অধীনে 13 নম্বর সভা সংস্কৃতি অবস্থিত সিআইটি পার্ক কমিউনিটি হলে 15 ফিনান্স কমিশনের প্রকল্পের অন্তর্গত যে আরবান হেলথ সেন্টার ওয়েলনেস সেন্টার নির্মাণ হওয়ার কথা আছে তার অনুমোদন আমরা শুধু অর্থাৎ স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি থেকে গত 10/6/24 তারিখে আমরা অনুমোদন পেয়েছি। ইঞ্জিনিয়ারিং বিভাগের তথ্য অনুযায়ী এই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া টেন্ডার প্রসেস শেষ হওয়ার পথে এবং এরপরে শীঘ্রই কনস্ট্রাকশন কাজ শুরু। Item number 12, item number 13, item number 14, item number 15, item number 16, item number 17, item number 18. ট্রেডিশনাল পরবর্তী মানে এরিয়াতে রেখেছি তারা আমাদের প্রসেসটাকে তৈরি করে দেবেন এবং তাতে এক্সপার্ট যারা থাকবেন তারা গ্রেডেশন করবেন যে কোনো এক্সাম মনে একটা জিনিস সম্পর্কে মনে করলাম আর্কিওলজিক্যাল ভ্যালু হিস্টোরিক্যাল ভ্যালু তার নাম্বার দিয়ে তাকে গ্রেডেশন করে তাকে জানিয়ে দিতে হবে এই গ্রেডে তুমি মাননীয় মহানগরী উপমহানগরী সকল জ্ঞান পরিষদের সদস্য সদস্যবৃন্দ সম্মানীয় প্রতিনিধি প্রত্যেকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি মূল বিষয় এই মহানগরী মাননীয় চেয়ারপারসন অভিনন্দন জানিয়েছি। আমরা জানাই যে অনেক অভিজ্ঞতার মধ্যে থেকেও চট্টগ্রামের বিজ্ঞাপন থেকে শুরু করে বিজ্ঞাপন বক্তব্যের পরেও কলকাতার সমস্ত নাগরিকরা সমগ্র কলকাতা দুই প্রার্থীকে বিপুল করে কলকাতা নাগরিকরা শুভেচ্ছা গ্রহণ এবং আমাদের সকলের একজন প্রতিনিধি দ্বিতীয়বারের সংসদ নির্বাচিত হওয়ার জন্য আমি অভিনন্দন করি। মাননীয় পৌর প্রতিনিধি বিশ্বযুদ্ধে যে প্রস্তাবটা এনেছেন তাতে অনেক অনেক অভিনন্দন জানাই, কারণ আমাদের ভাবনার সাথে তার ভাবনা অনেকটাই সাদৃশ্যও মিলেছে। প্রথম যেটা বলেছেন যে ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো সম্পূর্ণ তালিকা হেরিটেজ ডকুমেন্ট জনসমক্ষে প্রকাশ করা হয়। আমরা ইতিমধ্যেই কলকাতার ওয়েবসাইটে আমাদের কলকাতার হেরিটেজ লিস্ট আমরা প্রকাশ করে দিয়েছি। দ্বিতীয়ত যেটা বলেছেন যে হেরিটেজ
লেখকরা লাস্টে বললেন যে অনেক ক্ষেত্রে বিল্ডিংগুলো কন্টেস্টেড হয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় না সঠিক কথা, কারণ হেরিটেজ কনজারভেশন কমিটি আছে, হেরিটেজ যে কমিটি আছে তার কাছে যদি কেউ আবেদন করে গ্রেড 3 গ্রেড 1 2 3 দিতে পেয়ে যাচ্ছে, সেখানে হেরিটেজ কনজারভেশন কমিটি যদি মনে করে তারা যদি অনুমতি নেন তাহলে কিন্তু সেটা তারা তৈরি করতে পারবে বা পেরে যাবে। আর যেগুলো রিপেয়ারিং করতে হবে সেটা হেরিটেজ কনজারভেশন কমিটির কাছে অনুমোদন নিলে সেটা পেয়ে যাবে। পৌরসভার অধীনে এই শহরে অনেক স্মৃতি বিজড়িত ভবন সৌধ আছে, যার মধ্যে কিছু ভবন সৌধ হেরিটেজের চাকমা পাওয়া সত্ত্বেও রক্ষণাবেক্ষণের অভাবে জড়িত। আবার কিছু ভবন সৌধ আছে যখন যেগুলো হেরিটেজ চাকমা পায়নি এবং সেগুলো প্রায় অনেকগুলো ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। তাই আমি প্রস্তাব করছি ঐতিহাসিক প্রেক্ষাপটে কলকাতা পৌরসভা পৌরকর্তৃক এই সমস্ত স্মৃতি বিজড়িত ভবন বা সৌধে একটি সম্পূর্ণ তালিকা প্রকাশ করে হেরিটেজের চাকমা দিয়ে জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন। এই হেরিটেজ ভবন এবং সৌধগুলো যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য একটি স্থায়ী ব্যবস্থা করা দরকার। এই হেরিটেজ ভবন ও সৌধগুলি সাধারণ মানুষের কাছে মনোগ্রাহী করতে একটি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন, যাতে কিনা আমাদের ইতিহাস সারা বিশ্বের কাছে সমাদৃত হয়। এবং এই বিষয়ে আমি বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে হেরিটেজ চাকমা থাকুক বা না থাকুক সেই বাড়িটি হয়তো অনেক স্মৃতিতে বহন করছে, কিন্তু নানা কারণে দেখা যাচ্ছে সেই বাড়ি ভেঙে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ফলে আমি সেই কারণে মহানগরীকে অনুরোধ করব তিনি যদি এই বিষয়ে তার মতামত এবং সুচিন্তিত তার অভিভাবক তিনি প্রয়োগ করেন, তাহলে কলকাতার হেরিটেজ ভবন এবং সৌধগুলি ঠিকভাবে রক্ষিত হয়। নমস্কার। বলছি যে 114 নম্বর ওয়ার্ডে 2017 সাল থেকে কেআইডি ড্রেনেজ সংস্কারের কাজ চলছে এবং সেই কাজ অনেকাংশেই সমাপ্ত হয়েছে ড্রেনের কাজ, কিন্তু যে অংশে ড্রেনের কাজগুলো সমাপ্ত হয়েছে সেই অংশে এখনো বেহাল রাস্তা সম্পূর্ণভাবে নির্মাণ এবং রিপেয়ার এখনো হয়নি। গত বছর 2013 সালে পুজোর আগে মাননীয় মহামন্ত্রী কেআইডি এবং অন্যান্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে নিয়ে মিটিং করেছিলেন, কিন্তু সেই পুজোর আগে সেই রাস্তাগুলো নির্মাণ এবং সম্পূর্ণ মেইনটেন্যান্সের কাজ সম্পূর্ণ না হওয়াতে ওয়ার্ডের ভিতরে অনেকাংশেই প্রবলেম সৃষ্টি হয়েছে। তাই এই বছরে পুজোর মরশুমের আগে আমি প্রস্তাব রাখতে চাইছি যে যে সকল টেকনিক্যাল কারণের জন্য এই রাস্তা সংস্কারের কাজ অযথা দেরি হচ্ছে, আগামী 3 মাসের মধ্যে সেই সকল টেকনিক্যাল সমস্যাগুলোকে সরিয়ে এবং টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান করে সেই রাস্তাগুলো যদি সম্পূর্ণভাবে মেরামতি করে দেওয়া যায়, তাহলে ওয়ার্ডের ভিতরে যে মানুষের যে ক্ষোভ সৃষ্টি হয়েছে সেই ক্ষোভ প্রশমিত হবে বলে আমার আশা। এবং আমি এখন বলতে চাই এই টেকনিক্যাল বিষয়গুলো ওয়ার্ডের সাধারণ মানুষ বুঝতে চায় না, তারা বিভিন্ন ক্ষেত্রে এসেই আমাদেরকে সরাসরি বিক্ষোভ করেন, কিন্তু সেই বিক্ষোভ থেকে এখন আগামী পুজোর মৌসুমের আগে সেই রাস্তা পথগুলো যাতে সম্পূর্ণভাবে মেরামতি হয় তার জন্য আমি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এবং কেআইডি সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন এবং প্রস্তাব রাখছি। নমস্কার। প্রস্তাব দিয়েছে আমি সমর্থন করছি, কারণ বিশেষ করে আমাদের 111, 12, 13 14 যে 8 ওয়ার্ডের অবস্থা খুব খারাপ। দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ যে মানুষ চলাফেরা করতে পারছে না। তাই আপনাদের মহানগরীর কাছে আমারও এটা প্রস্তাব আমি সমর্থন করছি ওকে যে আমাদের এই রাস্তাগুলিতে আপনি কাজ চলছে চলুন, কিন্তু পুরোনো রাস্তাগুলি মানে যেটা ট্রেনটা হয়ে গেছে সেগুলিকে আবার রিপেয়ার করে যদি অন্য পুজোর আগে এই কাজগুলি করা যায় তাহলে আমার মনে হয় মানুষ একটু স্বস্তি পাবে। সামনে ইলেকশন ছিল, আমাদের অনেক কথা শুনতে হয়েছে, তার জন্য আমি বলছি যত তাড়াতাড়ি সম্ভব, বর্ষাও চলে এসছে, বর্ষাটা চলে তার মধ্যে দিয়ে যদি কিছু করেন তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ।
আগে ছোট মিউনিসিপ্যালিটি ছিল তারা এসে কলকাতা কর্পোরেশনের সাথে যুক্ত হয়েছে এবং 1 থেকে 100 বাদ দিয়ে আমাদের একটি অ্যাম্পলি মিউনিসিপ্যালিটি ছিল রাজপুর, সোনারপুর, মহেশতলা সব জায়গায় এই ল্যান্ড রেসিডেন্সিয়াল ল্যান্ড কন্ট্রাক্ট প্রযোজ্য। আমরা যেটা কলকাতা কর্পোরেশনে নিই সেটা হচ্ছে যে সার্ভিস ট্যাক্স, অর্থাৎ আমরা যে সার্ভিস দিচ্ছি রাস্তাঘাট, আলো, জল, তার জন্য আমরা একটা এই ট্যাক্সটা ধার্য করেছি মূলত। কিন্তু ঠিক যে ডবল ট্যাক্সেশনের মূল একটা রয়েছে, এটা মানুষের কাছে কলকাতায় রয়েছে 85 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত চালু 20 বছর। অথচ অন্যান্য ছোট মিউনিসিপ্যালিটির মধ্যে যেখানে আমাদের ক্ষেত্রে হচ্ছে একটা পৌর প্রতিনিধির উপর একটা চাপ, এটার একটা অ্যামেন্ডমেন্ট, সেটা হচ্ছে এটা দরকার আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অ্যামেন্ডমেন্ট। এইটা আমরা অলরেডি করেছি, মুখ্যমন্ত্রীর দিকের দৃষ্টি আকর্ষণ আমি করেছি। এটা জানেন তো, আমরা এখন বলি আবার সেক্রেটারি তাকে নিয়ে একটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা চলে, জনপ্রতিনিধি ভার্সেস সেক্রেটারি। আমরা জনগণের কথা বলে আইনের কথা বলি, ঠিক আইনটাই নেই, সেই জায়গায় আটকে আছে। তবে আমি চেষ্টা করে যাবো যাতে যখন আমি 1 থেকে 100 দিচ্ছি না, তাহলে কলকাতা বাকি 101 থেকে 144 মানুষ যাতে সমানভাবে কলকাতার মানুষের অধিকার পান, সেটা দেখাটা আমাদের কর্তব্য। আমি দেখব আমার 100 ওয়ার্ডে অন্তর্গত কালিকাপুর, প্রভাবন, সরণি, মহেন্দ্র মন্ডল হসপিটাল, স্টেট প্রিন্সিপাল, এই জায়গাটাতে পরিশুদ্ধ পানীয় জলের একটা বিরাট অভাব রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি এতটাই ভালো যে বাড়ির মহিলাদের বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করতে এখন দূর থেকে জল বয়ে আনতে হচ্ছে। এই পরিস্থিতিতে গত বছর এই অধিবেশনে আমার তরফ থেকে কালিকাপুর মাতঙ্গিনী সাব হেলথ সেন্টার রয়েছে, সেখানে কিছু জমি অব্যবহৃত অবস্থায় বহু বছর ধরে পড়ে আছে, তো সেখানে একটি বুস্টার কম্পিটিশন করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল এবং মাননীয় মহানগরীও সেই প্রস্তাবটি অনুমোদন করেন এবং সেই মতো কলকাতা পৌর সংস্থার তরফ থেকে স্বাস্থ্য দপ্তরকে সমস্ত কাগজপত্র পাঠানো হয়। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমার একাধিকবার মিটিং হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের সচিব সম্মত হয়েছে যে কলকাতা পৌর সংস্থাকে ওই অঞ্চলে যথাযথ স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার অনুমতি দেবে বলে। বর্তমানে আমরা যেটা স্বাস্থ্য দপ্তর থেকে খবর পেয়েছি যে ফাইলটি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। তাই আমি মাননীয় মহানগরীকে বিনীত অনুরোধ করব, যদি আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এই পাম্পিং স্টেশনটিকে ব্যবস্থা বার করে দিতে পারে, এলাকার মানুষ সত্যি উপকৃত হবে। তার কারণ এই অঞ্চলের মানুষরা বিগত বহু বছর ধরে আমাদের সঙ্গে আছে এবং আমাদেরও জনপ্রতিনিধি হিসেবে আমাদের কর্তব্য যে তাদের পাশে থাকবে। এই বলেই আমি আমার প্রস্তাব শেষ করছি। ধন্যবাদ। এটা একটা রাষ্ট্রে ধরে রাখা আমাদের যারা জনপ্রতিনিধি বলে ভালো করে, কিন্তু কিছু পরিবেশী বা আদালত এটা কি এতটা গভীর কখনো ভেবেছে? আমরা কি একটা রেজলিউশন দিতে পারি না যে তারা যা বলবে সেটা কারণ গাছটা বাঁধনটা অনেকটা কথা আছে, আমরা কি একটা সর্বসম্মত রেজলিউশন দিতে হাইকোর্টকে আমাদের লয়ের মাধ্যমে বলতে পারি যে আমরা এটা হয়েছে। আমি মহানগরী হওয়ার আগে কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমাদের লয়াররা অনেক করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইন্টেলেকচুয়ালদের কাছে আমাদের দাবি, কারণ তারা দাঁড়িয়ে রেখে ব্যাগ হারিয়ে নিয়ে পরিবেশ বাস্তবের সাথে কোনো সম্পর্ক কোর্ট হয় বলে তারাই সব কিছু জানে। তারা এখন তো নিয়ম জানে, উপরে ভগবান দিয়েছে কোর্ট, আমরা তো এর বাইরে কিছু করতে পারি না। তাই কলকাতার প্রতিও দিকে আবার সেটার জন্য আমাদের এই লড়াই করতে হয়, তখন আর কোনো পরিবেশ নিজেদের দেখা নেই। মহানগরী সকল এখানে উপস্থিত সকল প্রতিনিধিগণ,
48 নম্বর ওয়ার্ডের উপর তিনি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ প্রশ্ন রেখেছেন, যার 3টে ভাগ একটি সার্কুলার করা হয়েছিল, মাননীয় কমিশনার করেছিলেন 100 দিনে যারা কাজ করেন তাদের নিয়ে প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, সার্কুলার অনুযায়ী সকাল 10টা থেকে আগে অথবা বিকেল 4টের পর 100 দিনের কর্মীবৃন্দ কি আগে তাদের 4 থেকে 6 ঘন্টা ডিউটি করতে রাজি হবে? আমি এর উত্তরে বলি, কলকাতা পৌর সংস্থা কর্তৃপক্ষের সহানুভূতিশীল বিবেচনা ও সিদ্ধান্তর পর উক্ত সার্কুলারটি প্রকাশিত হয়েছে। প্রচন্ড দাবদাহের দিনগুলিতে 100 দিনের কর্মীবৃন্দ সকাল থেকে 10টার মধ্যে এবং বিকাল 4টের পর কাজ করাটা তুলনামূলকভাবে আরামদায়ক। বিকল্প কোনো প্রস্তাব থাকলে অবশ্যই তা আলোচনা করা যেতে পারত, কিন্তু সার্কুলারটি যেহেতু কলকাতা পৌরসভা থেকে প্রকাশিত হয়েছিল, যারা 100 দিনের কাজের সঙ্গে যুক্ত ছিল এটাকে মান্যতা দিয়ে তারা করবে, এটাই ধরে নেওয়া যাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জুন মাসের শুরুতে কলকাতা শহর 40 ডিগ্রি গরম করেছে, তাহলে এই সার্কুলারের সময়সীমা বাড়বে? দেখুন, জুন মাসে আমরা আজকে যখন এই অধিবেশন চলছে, আজকে 21 তারিখ, আমি তাও বলি আপনাদের জুন মাসের মাঝামাঝি এই সময় প্রচন্ড আবহাওয়া কিছুটা হ্রাস হওয়ার এবং শীঘ্রই বর্ষা ঋতুর পূর্বাভাস থাকায় বর্তমান বছরের সার্কুলারটির সময়সীমা বৃদ্ধির সম্ভাবনা নেই। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, উক্ত সার্কুলারটিকে নিয়ে সব ওয়ার্ডে 100 দিনের কর্মীরা মান্যতা দিয়েছেন। আমি প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়েই বলেছিলাম, যেহেতু তারা কলকাতা পৌরসভার অধীনে সকল কর্মীরা যারা কাজ করেন, স্বাভাবিকভাবে যখন সার্কুলারটি পৌরসভা থেকে প্রকাশিত হয়েছে তখন সবাই মান্যতা দেবেন, এটা ধরে নেওয়া যাচ্ছে। নিশ্চয়ই